Hi friends, welcome back to my channel. Myself Rajyasree Banerjee from Makura Sammilani Medical College and Hospital. আজকে আমরা দেখো চ্যাপ্টার 4 অ্যানিমাল কিংডম সেটা আমরা শুরু করব। এর আগে আমরা কোন চ্যাপ্টার পড়েছিলাম সেটা হচ্ছে ক্লাস 12 এর হিউম্যান রিপ্রোডাকশন। তো সেটা শেষের দিকে আমি তোমাদের বলেছিলাম যে তোমরা যদি কিছু চ্যাপ্টার বলো যে এটা পড়িয়ে দিতে হবে তাহলে আমি সেটা আগে করব, নাহলে আমি আমার মতো করব। তো তাইতে দেখেছিলাম কিছু কমেন্টে অ্যানিমাল কিংডম, প্ল্যান্ট কিংডম এগুলো তোমরা বলেছো, তাই আমি অ্যানিমাল কিংডম দিয়ে শুরু করলাম। অ্যানিমাল কিংডম হয়ে গেলে আমরা প্ল্যান্ট কিংডমটা করব, ঠিক আছে? তো অ্যানিমাল কিংডম থেকে কিন্তু কোশ্চেন আসে নিতে, ওকে, ভালোই কোশ্চেন আসে এবং এই জায়গাটা একটু যেমন বোঝার আছে, একটু মনে রাখার, মানে অনেকটা জিনিসই তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? যে এক্সাম্পলগুলো আছে সেগুলো তোমায় মনে রাখতে হবে এবং যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে সেগুলো মনে রাখতে হবে। খুব যে বেশি বোঝার আছে, মানে ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজির আন্ডারে ছিল হিউম্যান রিপ্রোডাকশন এবং অন্যান্য অনেক চ্যাপ্টার পড়েছি আমরা হিউম্যান ফিজিওলজির আন্ডারে। তো সেখানে ব্যাপারটা ছিল কি, সেখানে হচ্ছে তোমায় বুঝতে বেশি হতো, ঠিক আছে? বুঝলেই জিনিসটা মনে থেকে যেত। এখানে কিন্তু বুঝতেও হবে এবং মনে রাখতে হবে, মনে রাখাটাই মেন, ঠিক আছে? কারণ মনে থাকে না, সেই জন্য একটু মুখস্থর ব্যাপারটা আছে। তো বোঝাটা আমি বলে দেবো এবং আমি বারবারই দেখো যে আমি একটা কথা বারবার বলি যাতে তোমাদের মনে থেকে যায়, যাতে তোমাদেরকে আর সেটার উপর এফোর্ট বেশি না দিতে হয়। তো সেই জন্য তোমরা লেকচারটাকে ভালো করে শোনো, ঠিক আছে? ভালো করে শোনার পরে দেখবে 1 থেকে 2 বার যদি তোমরা বইটা পড়ো তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, ঠিক আছে? অনেকটা জিনিসই তোমরা দেখবে মনে করতে পারছো, ওকে? তো চলো টাইম নষ্ট না করে শুরু করে দিই। কী আছে? অ্যানিমাল কিংডম। তো অ্যানিমাল কিংডম মানে এটা একটা মানে এখানে সমস্ত রকমের অ্যানিমালস নিয়ে আমরা সব আলোচনা করব, ঠিক আছে? সেখানে বিভিন্ন ধরনের গ্রুপ থাকবে, সেগুলো আমরা পরে দেখব। তো ফার্স্টে কী বলছি দেখো, ইন্ট্রোডাকশন পার্ট অত ইম্পর্টেন্ট না, তাও আমরা একবার পড়ে নেব যাতে আমাদের মনে হয় যে আমরা পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করেছি, ওকে? তো when you look around you will observe different animals with different structure and forms. তো আমরা যখন চারপাশটা দেখি তখন আমরা কি দেখি যে বিভিন্ন ধরনের অ্যানিমালস আছে, ওকে? তুমি মানুষও হচ্ছে একটা অ্যানিমালস, ওকে? তারপরে আমরা দেখি বার্ডস আছে, মাছ আছে, তো অনেক রকমের অ্যানিমালস কিন্তু আমরা দেখতে পারি। আর্থ্রোপডস দেখি, এগুলো হচ্ছে মশা মাছি, এগুলো আমরা দেখি। তো বিভিন্ন ধরনের কিন্তু আমরা অ্যানিমালস দেখি, এক ধরনের অ্যানিমালস কিন্তু আমরা দেখি না, এবং তাদেরকে উইথ ডিফারেন্ট স্ট্রাকচার এবং ফর্মস, ওকে? তাদের ডিফারেন্ট স্ট্রাকচার আছে, ডিফারেন্ট ফর্মসে হচ্ছে আমরা তাদেরকে দেখছি। As over a million species of animals have been described till now. তো অর্থাৎ এতদিন অবধি আমরা বিভিন্ন ধরনের স্পিসিস, অ্যানিমালের স্পিসিস হচ্ছে ডেসক্রাইব করেছি। দ্য নিড ফর ক্লাসিফিকেশন বিকামস অল দ্য মোর ইম্পর্টেন্ট, ওকে? ক্লাসিফিকেশন, একটা কিন্তু অ্যানিমালসের ক্লাসিফিকেশন দরকার, অর্থাৎ মানে কি যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো হলে আমরা এই ক্লাসের মধ্যে তাকে আমরা ধরবো, ঠিক আছে? এই ক্যারেক্টারিস্টিক্সগুলো হলে আমরা এই ক্লাসের মধ্যে ধরবো, তাহলে কি আমাদের অ্যানিমালসগুলোকে ক্লাসিফাই করতে সহজ হবে। The classification also helps in assignment a systematic position to newly described species. অর্থাৎ এই ক্লাসিফিকেশন যখন আমরা করে রাখবো, হঠাৎ করে আমরা একটা নতুন ধরনের স্পিসিস দেখলাম, তখন সেটাকে কোন ক্লাসের মধ্যে আমরা ঢোকাবো তাহলে আমাদের সুবিধা হবে যে এই স্পিসিসটার মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো মিলছে, তাহলে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো এই ক্লাসের আন্ডারে পড়ছে, তাহলে আমরা ওই স্পিসিসটাকে ওই ক্লাসের আন্ডারে ধরে নেব। তাহলে সিস্টেমেটিক পজিশন মানে আমরা একটা নতুন স্পিসিস, নিউলি ডেসক্রাইব স্পিসিসকে আমরা একটা পজিশন দিতে পারবো, ঠিকঠাক পজিশন একটা ক্লাসের আন্ডারে দিতে পারবো, ওকে? এবার আসছে পরের পয়েন্ট, বেসিস অফ ক্লাসিফিকেশন। মানে এখান থেকে সেরকম কিছু মনে রাখার দরকার নেই, কিন্তু একটা চ্যাপ্টার আমরা হট করে মাঝখান থেকে শুরু করে দিতে পারি না যে এখান থেকে কোশ্চেন আসবে আমরা খালি এইটুকুনি পড়বো, সেটা কিন্তু নয়। কেন আমরা অ্যানিমাল কিংডমে ক্লাসিফিকেশন পড়বো, কেন এই ক্লাসগুলো পড়বো, সেগুলো একটু তোমাদের জানতে হয়, তবে পরের পড়াগুলো ভালো লাগবে। তো বেসিস অফ ক্লাসিফিকেশন, এর পরের পয়েন্ট হচ্ছে বেসিস অফ ক্লাসিফিকেশন। কি বলছে দেখো, ইন স্পাইট অফ ডিফারেন্স ইন structure and forms of different animals, there are fundamental features common to various individuals in relation to the arrangement of cells, body symmetry, nature of coelom,
প্যাটার্নস প্যাটার্নস অফ ডাইজেস্টিভ সার্কুলেটরি রিপ্রোডাক্টিভ সিস্টেম। অর্থাৎ কি বলছে যে বিভিন্ন অ্যানিমালসের মধ্যে যেমন স্ট্রাকচার এবং ফর্মসে হচ্ছে ডিফারেন্স আছে, এটা থাকা সত্ত্বেও কিন্তু সেখানে একটা কমন রিলেশন থাকে। দেয়ার আর ফান্ডামেন্টাল ফিচার কমন টু ভেরিয়াস ইন্ডিভিজুয়াল, অর্থাৎ কমন কিছু ফিচার্সও কিন্তু থাকে। ঠিক আছে, সেগুলো কী কী কমন ফিচার্স থাকতে পারে? সেলসের অ্যারেঞ্জমেন্ট, বডি সিমেট্রি, নেচার অফ সিলোম, সব আমরা দেখবো যে সিলোম কী কী কত রকমের হয় বা বডি সিমেট্রি কত রকমের হয়, সব আমরা পরে পড়বো, তোমাদের এনসিইআরটিতেই আছে, তাই আমি এখানে আর বলছি না। তো এইগুলোর মধ্যে মানে অ্যানিমালস হচ্ছে বিভিন্ন রকমের ফর্মে আমাদের দেখতে লাগলেও ভিতরে কিন্তু তাদের অনেক কিছু সিমেট্রি দেখা যায়, এবং সেই সিমেট্রিগুলোর ওপর আমরা নির্ভর করে মানে সেই বেসিস মানে ক্লাসিফিকেশন যে আমরা করব তার বেসিসটা কি, তার বেসিস হচ্ছে এইগুলো যে অ্যারেঞ্জমেন্ট অফ সেল দেখব, যে যে অ্যানিমালসগুলোর মধ্যে সেলের অ্যারেঞ্জমেন্ট এক তাদেরকে আমরা একটা ক্লাসিফিকেশন রাখবো এইভাবে। ঠিক আছে, these features are used as the basis of animal classification and some of them are discussed here. অর্থাৎ তোমাদের যদি বলে যে আমরা যে ক্লাসিফিকেশন পড়ছি, তো ক্লাসিফিকেশনের বেসিসটা কি, মানে কার ওপর বেস করে আমরা এই 5টা মনে করো অ্যানিমালস আছে তাদেরকে ক্লাসিফাই করব, তো সেই বেসিস অফ ক্লাসিফিকেশন হচ্ছে এই জিনিসগুলো। অ্যারেঞ্জমেন্ট অফ সেল, তো আমরা এটাকে দাগ দিয়ে নাও সবাই বইতে, অ্যারেঞ্জমেন্ট অফ সেল, বডি সিমেট্রি, নেচার অফ সিলোম, প্যাটার্নস অফ ডাইজেস্টিভ সার্কুলেটরি রিপ্রোডাক্টিভ সিস্টেম, এগুলো হচ্ছে আমাদের বেসিস ক্লাসিফিকেশনে। একটা নতুন অর্গানিজম আমরা পেয়েছি, তাকে আমরা কিভাবে ক্লাসিফাই, কোন ক্লাসের আন্ডারে ফেলবো সেটা আমরা কি করে বুঝবো? তার অ্যারেঞ্জমেন্ট অফ সেল দেখব, বডি সিমেট্রি দেখব, নেচার অফ সিলোম দেখব, এইগুলো দেখে দেখে আমরা যেটার সাথে বেশি ম্যাচ খাবে, যে ক্লাসের সাথে, সেই ক্লাসের আন্ডারে সেই স্পিসিসটাকে আমরা রাখবো। অর্থাৎ ক্লাসিফিকেশন যে আমরা করছি তার বেসিস হচ্ছে এই জিনিসগুলো। ওকে, এবার আসছে 4.1.1 অর্থাৎ লেভেল অফ অর্গানাইজেশন। এই যে বললো যে বেসিস হচ্ছে এগুলো, তো এগুলো আমরা একটু আলোচনা করব, সেটাই হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন। মানে এই প্রথমটা আমরা আলোচনা করছি যেটা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ সেলস। Though all members of Animalia are multicellular, all of them do not exhibit the same pattern of organization of cells. অর্থাৎ বলছে যদিও বা যে মেম্বার্স অফ অ্যানিমেলিয়া অর্থাৎ অ্যানিম্যাল কিংডমের আন্ডারে যত মেম্বার্স আছে কেউ ইউনিসেলুলার নয়, ওকে, সবাই মাল্টিসেলুলার, কিন্তু তাদের মধ্যে একটা মাল্টিসেলুলার হলে কি হবে, তাদের সেলগুলো কীভাবে অ্যারেঞ্জ আছে সেটা কিন্তু আলাদা। অর্থাৎ দো অল মেম্বার্স অফ অ্যানিমালস আর মাল্টিসেলুলার, all of them do not exhibit the same pattern of organization of cell. অর্থাৎ সবাই মাল্টিসেলুলার কিন্তু তাদের প্যাটার্ন কীভাবে তারা অর্গানাইজ হয়ে আছে বডির মধ্যে সেটা কিন্তু সেম নয়। ওকে, ফর এক্সাম্পল ইন স্পঞ্জেস, এক্সাম্পল স্বরূপ বলছে ইন স্পঞ্জেস দ্য সেলস আর অ্যারেঞ্জড এজ এ লুজ সেল এগ্রিগেট, দ্যাট ইজ দে এক্সিবিট সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। অর্থাৎ এক্সাম্পল স্বরূপ বলছে যে স্পঞ্জের ক্ষেত্রে কি হয়, আমরা দেখি যে সেলস তারাও হচ্ছে মাল্টিসেলুলার কিন্তু তাদের সেলসগুলো লুজলি অ্যারেঞ্জড আছে, অর্থাৎ তাদেরকে আমরা বলছি সেলুলার লেভেল অর্গানাইজেশন। অর্থাৎ এই যে অ্যারেঞ্জমেন্ট অফ সেলের মধ্যে কী কী লেভেল অফ অর্গানাইজেশন আসছে, যদি সেলগুলো লুজলি সেল অ্যাগ্রিগেটস হিসেবে অ্যারেঞ্জ থাকে তখন আমরা বলছি সেটাকে সেলুলার লেভেল অর্গানাইজেশন। এক্সাম্পল কার মধ্যে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে স্পঞ্জ। ওকে, সাম ডিভিশন অফ লেবার অর অ্যাক্টিভিটিস অকার্স অ্যামং দ্য সেলস। অর্থাৎ কিছু ডিভিশন অফ লেবার অর অ্যাক্টিভিটিস হতে থাকে, মানে এই সেলটাই কাজ করবে, এই সেলটাই কাজ করবে, কিন্তু এরকম নয় যে 4-5টা সেল মিলে একসাথে একটা কোনো কাজ করছে। ঠিক আছে, প্রত্যেকটা সেল আলাদা আলাদাভাবে, এই সেলটা একটা কাজ করবে, অন্য একটা সেল অন্য একটা কাজ করবে, অর্থাৎ কিছু পরিমাণ একটা ডিভিশন দেখা যায়, তবে ওরকম ক্লিয়ার কাট কোনো ডিভিশন কিন্তু এদের মধ্যে দেখা যায় না। অর্থাৎ এদের হচ্ছে সেলুলার লেভেল অর্গানাইজেশন। পরের পার্টগুলো পড়লে তখন আরও সুন্দর করে বুঝতে পারবে। দেখো টিস্যু লেভেল, অর্গান লেভেলটা পড়লে ওটা আরও সুন্দরভাবে ক্লিয়ার হবে। ইন সিলিন্ডারেটস দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেল ইজ মোর কমপ্লেক্স। অর্থাৎ স্পঞ্জের পরে আমরা পরের ক্লাসটাই হচ্ছে সিলিন্ডারেটস। সো সিলিন্ডারেটসের ক্ষেত্রে কী দেখা যায়, ওদের সেলসের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু একটু কমপ্লেক্স। কিরম কমপ্লেক্স দেখো, হিয়ার দ্য সেল পারফর্মস দ্য সেম ফাংশন আর অ্যারেঞ্জড ইন্টু টিস্যু, হেন্স ইজ কল্ড টিস্যু লেভেল অর্গানাইজেশন। অর্থাৎ যেটা আমি বললাম স্পঞ্জের ক্ষেত্রে কি হয়, একটা সেলই হচ্ছে সমস্ত কাজ করছে, কিন্তু সিলিন্ডারেটসের ক্ষেত্রে মনে করো 4-5টা সেল মিলে একটা কাজ করছে। অর্থাৎ কি আমরা জানি অনেকগুলো সেল মিলে কি তৈরি করে,
টিস্যু তৈরি করে, অর্থাৎ এদের একটা সেলই সব কাজ করছিল, অর্থাৎ সেলুলার লেভেল অর্গানাইজেশন। এদের অনেকগুলো সেল মিলে একটা কাজ করছে, অর্থাৎ অনেকগুলো সেল মানে টিস্যু, অর্থাৎ এদের টিস্যু লেভেল অর্গানাইজেশন। বোঝা গেল? এ স্টিল হায়ার লেভেল অফ অর্গানাইজেশন দ্যাট ইজ অর্গান লেভেল, অর্থাৎ অনেকগুলো আবার এরকম টিস্যু নিয়ে একটা অর্গান তৈরি হয়। অর্থাৎ আরও উপরের দিকে যখন আমরা ক্লাসিফিকেশনে যাব তখন দেখব অর্গান লেভেল মানে অর্গানাইজেশন, অর্থাৎ এরকম অনেকগুলো টিস্যু মিলে আবার একটা কাজ করছে। বোঝা গেল? ফার্স্টে হচ্ছে একটা সেলে একটা কাজ করছে, তারপরে কি অনেকগুলো সেল মিলে একটা কাজ করছে। অনেকগুলো সেলকে আমরা কি বলি? টিস্যু। অর্থাৎ অনেকগুলো সেল মিলে যখন একটা কাজ করছে টিস্যু লেভেল অর্গানাইজেশন। আবার অনেকগুলো টিস্যু মিলে একটা কাজ করছে, মানে অনেকগুলো টিস্যু মিলে অর্গান তৈরি করে, তাহলে সেটা হচ্ছে অর্গান লেভেল অর্গানাইজেশন। ঠিক আছে? তাহলে বোঝা গেল তিনটে লেভেল অফ অর্গানাইজেশন হয়, সেল, টিস্যু আর অর্গান। তাহলে still higher level of organization, that is organ level, is exhibited by members of Platyhelminthes and other higher phyla where tissue are grouped together to form organs. বোঝা গেল? each specialized for a particular function. যেমন আমাদের ক্ষেত্রে কি হয়, লিভার একটা ফাংশন করছে, তো লিভারের মধ্যে নিশ্চয়ই একটা সেল নিয়ে লিভার তৈরি হচ্ছে না, একটা সেল নিয়ে কিডনি তৈরি হচ্ছে না, বা একটা সেল নিয়ে হার্ট তৈরি হচ্ছে না, সেখানে অনেক সেল আছে। ঠিক আছে? এবং একটা টিস্যু মানে একটা টিস্যু নিয়েও কিন্তু হচ্ছে না, ওখানে একটা অনেকগুলো টিস্যু মিলে একটা অর্গান তৈরি করছে, যেটার নাম হচ্ছে লিভার বা যেটার নাম হচ্ছে হার্ট, এবং সে একটা কাজ করছে, অর্থাৎ একটা অর্গান একটা কাজ করছে। তাহলে এটাকে বলা হয় অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। বোঝা গেল? অর্থাৎ প্রথম হচ্ছে স্পঞ্জেস হচ্ছে সেলুলার লেভেল অর্গানাইজেশন, তারপর হচ্ছে সিলিন্ডারেটস আছে তার থেকে একটু হায়ার লেভেল, সেখানে হয় অনেকগুলো সেল মিলে অর্থাৎ টিস্যু লেভেল অর্গানাইজেশন। তারপরে আরও যখন আমরা হায়ারে যাব অর্থাৎ প্ল্যাটিহেলমিনথেস এবং আরও বেশি হায়ার, তখন হায়ার ক্লাসিফিকেশনে তখন আমরা দেখতে পাবো সেখানে অর্গান লেভেল, অর্থাৎ অনেকগুলো আবার টিস্যু নিয়ে। ঠিক আছে? এবারে আসছে ইজ স্পেশালাইজড ফর এ পার্ট ইন অ্যানিমালস লাইক অ্যানিলিডস, আর্থ্রোপোডা, মোলাসেস, একাইনোডার্মস অ্যান্ড কর্ডেটস, organ have associate to form functional system, each system concerned with a specific physiological function। যেটা আমি বললাম যে অর্গান হ্যাভ অ্যাসোসিয়েট ফর্ম অফ ফাংশনাল সিস্টেম, অর্থাৎ হার্ট তোমার একটা নির্দিষ্ট ফিজিওলজিক্যাল ফাংশন করছে, কিডনি একটা নির্দিষ্ট ফিজিওলজিক্যাল ফাংশন করছে, সেটাই বলছে একটা স্পেসিফিক ফিজিওলজিক্যাল ফাংশন করে। দিস প্যাটার্ন ইজ কল্ড অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে আশা করি তোমাদের ক্লিয়ার হলো যে সেলুলার লেভেল, টিস্যু লেভেল এবং অর্গান লেভেল অর্গানাইজেশন তিনটের মধ্যে কী ডিফারেন্স। ঠিক আছে? Organ system in different groups of animals exhibit various pattern of complexities। অর্থাৎ দেখো সেলুলার লেভেলে একটা সেল নিয়ে কথা হচ্ছে, টিস্যুতে অনেকগুলো সেল নিয়ে একটা টিস্যু, অর্গানে কি হচ্ছে ব্যাপারটা কিন্তু আরও কমপ্লেক্সের দিকে এগোচ্ছে। ওটাই বলছে যে অর্গান সিস্টেম ইন ডিফারেন্ট গ্রুপস অফ অ্যানিমাল এক্সিবিট ভেরিয়াস প্যাটার্ন অফ কমপ্লেক্সিটি। আবার এই যে অনেকের মধ্যে অর্গান লেভেল অফ অর্গানাইজেশন দেখছি, প্ল্যাটিহেলমিনথেসের মধ্যে দেখছি, মোলাসেসের মধ্যে, কাইনোডার্মস, কর্ডেটস, তো সবার মধ্যে আবার কিন্তু ডিফারেন্ট আবার প্যাটার্ন আছে, সেখানেও আবার কিছু একটু চেঞ্জ আছে, সেটাই বলছে ডিফারেন্ট লেভেল অফ কমপ্লেক্সিটি আমরা দেখতে পাই। ফর এক্সাম্পল, যেমন এক্সাম্পল বলছি দেখো, দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইন প্ল্যাটিহেলমিনথেস হ্যাজ অনলি আ সিঙ্গেল ওপেনিং টু দ্য আউটসাইড অফ দ্য বডি দ্যাট সার্ভ অ্যাজ বোথ মাউথ অ্যান্ড অ্যানাস। অর্থাৎ এবার যেটা আমরা প্রত্যেকটা বলছি সবকটাই হচ্ছে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, কিন্তু তাদের মধ্যেও একটা ডিফারেন্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে। যেমন দেখা যাচ্ছে দেখো প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে বলছে যে প্ল্যাটিহেলমিনথেস মানে যে অর্গান লেভেল অফ অর্গানাইজেশন এই সবগুলোর মধ্যে আছে, মানে তাদের সব কিছু এক সেটা কিন্তু নয়। প্ল্যাটিহেলমিনথেস সেটাও অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, কিন্তু তাদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে ডাইজেস্টিভ সিস্টেমটা আছে তার একটা সিঙ্গেল ওপেনিং, এবং সেটাই হচ্ছে মাউথ এবং সেটাই অ্যানাস, দুটো রকমই হচ্ছে কাজ করছে, অ্যান্ড হেন্স ইজ কল্ড ইনকমপ্লিট। অর্থাৎ এইরকম ডাইজেস্টিভ সিস্টেমকে বলা হয় ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম। A complete digestive system has two opening। ঠিক আছে? কমপ্লিট যে ডাইজেস্টিভ সিস্টেম থাকবে তার দুটো ওপেনিং থাকবে, একটা হচ্ছে মাউথ আর একটা হচ্ছে অ্যানাস। সিমিলারলি দ্য সার্কুলেটরি সিস্টেম, তাহলে এখান থেকে এই পোর্শন থেকে আমরা একটা জিনিস কিন্তু জানলাম যে ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে দু রকমের হয়। ঠিক আছে? ডাইজেস্টিভ সিস্টেম হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে কমপ্লিট
আর একটা হচ্ছে ইনকমপ্লিট। ঠিক আছে, আমি আর পুরোটা লিখছি না। কমপ্লিটে কি হয়, কমপ্লিটে মনে করে এই একটা ডাইজেস্টিভ সিস্টেম, তার দুটো ওপেনিং থাকবে, একটা হচ্ছে মাউথ, একটা হচ্ছে অ্যানাস। আর ইনকমপ্লিটে কি একটাই ওপেনিং থাকবে, সেই ওপেনিংটাই মাউথ হিসেবে কাজ করবে, সেটাই অ্যানাস হিসেবে কাজ করবে। বোঝা গেল? এবারে তারপরে বলছি, এটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেমের ডিফারেন্সটা হলো। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে ইনকমপ্লিট টাইপ অফ ডাইজেস্টিভ সিস্টেম কখন আমরা বলবো, যখন ডাইজেস্টিভ সিস্টেমে কি একটাই ওপেনিং থাকবে, যেটা এক্সাম্পল হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। এটা কোশ্চেন তুলে আসতে পারে যে প্ল্যাটিহেলমিনথেসের মধ্যে আমরা কী ধরনের ডাইজেস্টিভ সিস্টেম দেখতে পারি, কমপ্লিট না ইনকমপ্লিট। তখন কিন্তু মনে রাখতে হবে আমাদের এটা, যে প্ল্যাটিহেলমিনথেসের মধ্যে ডাইজেস্টিভ সিস্টেমে একটাই ওপেনিং যেটা কাজ করে মাউথ, এবং যেটাই অ্যানাস হিসেবে, দুটোই হচ্ছে কাজ করে, অর্থাৎ এটা ইনকমপ্লিট টাইপ অফ ডাইজেস্টিভ সিস্টেম। এইভাবেই কিন্তু কোশ্চেন আসে। তাহলে এখানটা আমাদের কিন্তু ইম্পর্টেন্ট হয়ে গেল যে ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে এতক্ষণ আমরা যা পড়লাম, একটা তিনটে ডিফারেন্স, সেলুলার, টিস্যু এবং অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, তিনটের কী কী ডিফারেন্স সেটা আমাদের একটা বুঝতে হবে, বোঝার জিনিস রইল। তিনটের হচ্ছে কোন কোন, মানে সেলুলার হচ্ছে স্পঞ্জের ক্ষেত্রে দেখা যায়, টিস্যু হচ্ছে সিলিন্ডারেটসের ক্ষেত্রে দেখা যায়, আর বাকি যা আছে সবার ক্ষেত্রে অর্গান সিস্টেম। দুটো পয়েন্ট হলো। তার পরের পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে, যে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, এই যে সবার মধ্যে দেখা যায় দুটো গ্রুপ বাদ দিয়ে, তো সবার ক্ষেত্রে কিন্তু এক নয়। যেমন ডাইজেস্টিভ সিস্টেম প্ল্যাটিহেলমিনথেসের ক্ষেত্রে ইনকমপ্লিট, আর বা মানে যাদের ইনকমপ্লিট কেন আমরা বলছি, যে এখানে একটা সিঙ্গেল ওপেনিং অর্থাৎ কনসেপ্ট। আর মনে রাখা হচ্ছে প্ল্যাটিহেলমিনথেস। ঠিক আছে, দেখো কনসেপ্ট আর মুখস্থ দুটোই কিন্তু করতে হবে আমাদের। কনসেপ্ট হচ্ছে ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে, কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে, কিন্তু মুখস্থ আমাদের মনে রাখতে হবে যে প্ল্যাটিহেলমিনথেসের মধ্যে আমরা ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম পাই। এখানে কিন্তু কোনো আর কনসেপ্ট নেই। তারপরে আসছে আমাদের সার্কুলেটরি সিস্টেম। তাহলে এটা হলো ডাইজেস্টিভ সিস্টেম। তারপরে বলছে সিমিলারলি দ্য সার্কুলেটরি সিস্টেম মে বি অফ টু টাইপস। সার্কুলেটরি সিস্টেমও কিন্তু দু রকমের হয়। কী কী? একটা বলছে ওপেন টাইপ, একটা ক্লোজ টাইপ। ওপেন টাইপ ইন হুইচ দ্য ব্লাড ইজ পাম্পড আউট দ্য হার্ট অ্যান্ড দ্য সেল অ্যান্ড টিস্যু আর ডাইরেক্টলি বার্থড ইন ইট। ওকে, ওপেন টাইপ হচ্ছে যেখানে হচ্ছে মনে করো হার্ট হচ্ছে পাম্প করলো, এবং ব্লাডটা কী হবে, ব্লাডটা হচ্ছে সেল এবং টিস্যুতে হচ্ছে ডাইরেক্টলি বার্থড হয়ে যাবে। ঠিক আছে। আর ক্লোজ টাইপটা কী হবে, ক্লোজ টাইপ হচ্ছে ইন হুইচ দ্য ব্লাড ইজ সার্কুলেটেড থ্রু এ সিরিজ অফ ভেসেলস অফ ভেরিং ডায়ামিটার, যেটা আর্টারি, ভেন্স, ক্যাপিলারি, যেটা আমাদের মধ্যে হয়। সেখানে কি হয় দেখো, আমাদের মধ্যে কিন্তু এই মনে করো হার্টটা আছে, তো হার্ট থেকে কিন্তু বিভিন্ন ধমনী আছে, তারপর হার্টে বিভিন্ন শিরা আছে, অর্থাৎ আর্টারিজ, ভেন বিভিন্ন রকম আছে। আর্টারিজগুলো দিয়ে হচ্ছে হার্ট থেকে ব্লাডটা কোথায় যাচ্ছে, আমাদের বিভিন্ন সেল, টিস্যু এগুলোর মধ্যে যাচ্ছে। তো এটাকে বলছি হচ্ছে ক্লোজ সিস্টেম। তো আর্টারির মধ্যে দিয়ে যাচ্ছে এবং ভেন দিয়ে হচ্ছে ফিরে আসছে। ঠিক আছে। তো এই যখন ব্লাডগুলো হচ্ছে যাচ্ছে, মনে করো এখানে টিস্যু আছে, যখন যাচ্ছে তখন কিন্তু সেই ডিফিউশন প্রসেসের মাধ্যমে এখান থেকে অক্সিজেন চলে যাচ্ছে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যাচ্ছে, ব্লাডটা কিন্তু ইটসেলফ কিন্তু যাচ্ছে না, নিউট্রিশনটা এই ক্লোজড ভেসেল থেকে এখানে চলে যাচ্ছে, সব কিন্তু ডিফিউশনের মাধ্যমেই হচ্ছে। ওকে, অর্থাৎ ব্লাডটা কিন্তু একটা ক্লোজড ভেসেলসের মধ্যেই থাকছে, অর্থাৎ হার্ট থেকে পাম্প হচ্ছে, আর্টারিজ দিয়ে হচ্ছে যাচ্ছে এবং ভেন্স দিয়ে ফিরে আসছে। ব্লাড যাতে ইটসেলফ তোমার টিস্যুর মধ্যে চলে গেল, এটা কিন্তু হচ্ছে না। এটাকে বলা হয় ক্লোজড, অর্থাৎ ব্লাডটা একটা ক্লোজড সিস্টেমের মধ্যেই কিন্তু আছে। কিন্তু ওপেন টাইপে কি হয়, ওপেন টাইপে এরকম কোনো ক্লোজড ভেসেলস থাকে না। হার্ট থেকে ব্লাডটা পাম্প হলো, পুরো ব্লাডটাই কি হয়, বাথ মানে আমরা কি জানি, স্নান করায় কি হয়, আমরা মাথায় জল ঢেলে দিই, তো সেই রকম কোনো চ্যানেল ওরকম নেই, মানে টিস্যুগুলোর ওপর মনে করো পুরো ব্লাডটা এসেই পড়ে যাচ্ছে এবং সেখান থেকে টিস্যুগুলো তার জিনিসগুলো হচ্ছে নিয়ে নিচ্ছে। কিন্তু এখানে ক্লোজ সিস্টেমে তা হচ্ছে না, ব্লাডটা একটা ক্লোজ সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে, টিস্যু তার ইচ্ছা মতো জিনিসগুলো কিন্তু নিচ্ছে। ওকে, তো এটা হচ্ছে ক্লোজ টাইপ, যেখানে হচ্ছে একটা ব্লাড ইজ সার্কুলেটিং থ্রু এ সিরিজ অফ ভেসেল, অর্থাৎ একটা ক্লোজড চ্যানেলের মধ্যে ব্লাডটা থাকছে। আর ওপেন টাইপ হচ্ছে যেখানে ওপেন, কোনো ক্লোজ নেই, যে সেলস এবং টিস্যুগুলো হচ্ছে ডাইরেক্টলি বার্থড হয়ে যাচ্ছে, অর্থাৎ হার্ট থেকে পাম্প হচ্ছে, ব্লাডটা গিয়ে ডাইরেক্টলি হচ্ছে টিস্যুর ওপর হচ্ছে পড়ছে। তো এই হয়ে গেল দুটো, ওপেন টাইপ আর ক্লোজ টাইপ। তো আজকে এই অবধি থাকুক, পরের দিন আমরা সিমেট্রি, ডিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক এগুলো আমরা জানবো এবং পরপর তারপর আমরা এগোবো।
ঠিক আছে। তো আজকে যেটুকুনি পড়ালাম তার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে বা আগে যেগুলো আমি পড়িয়েছি বা অন্য কিছু যেটা পড়াইনি মনে করো বুঝতে পারছো না, কিছু প্রবলেম হচ্ছে, অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ।